আদালত অবমাননা মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড, 6 মরদেহ পোড়ানোর মামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। দেশে গণতন্ত্রের শক্ত ভিত তৈরির জন্যই বিএনপি আরও ছাড় দিতে প্রস্তুত বললেন তারেক রহমান। দলের সুনাম ধরে রাখার তাগিদ। বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে, কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি, ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে। শুধু জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি, স্থানীয় নির্বাচন ও তত্ত্বাবধায়কের দাবি জামায়াতের, ঐক্যমত্যের আশা কমিশনের। সীমান্তে আর একটিও হত্যাও মানা হবে না, কুড়িগ্রামে নাহিদ ইসলাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে টালবাহানা না করার আহ্বান। 10 গুণ দামে ইভিএম কিনেছে হুদা কমিশন। 3 কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ। এস আলমের চেয়ারম্যান সহ 15 জনের বিরুদ্ধে মামলা। ডলারের নজিরবিহীন দরপতনে নড়বড়ে মার্কিন অর্থনীতি। ট্রাম্পের ভুল নীতিকে দুষছেন বিশ্লেষকরা, ব্যাপক হারে কমছে বিনিয়োগ। এবং ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাই পর্বে গ্রুপ সেরা, দেশের ফুটবলের সেরা সাফল্য। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শিকা আজিজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাস কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে দেশের কোনো আদালতে প্রথমবার দণ্ডিত হলেন তিনি। আদালত অবমাননার এই মামলার অপর আসামি গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাস কারাদণ্ড দেয়া হয়। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় গেল অক্টোবরে গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে তার ফোনালাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনা বলেন তার বিরুদ্ধে করা 227টি মামলার বাদীকে হত্যার লাইসেন্স পেয়েছেন তিনি। 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। ফোনালাপের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে। পরে ট্রাইব্যুনালের নির্দেশে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। পরে বুধবার শুনানি শেষে তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এতে শেখ হাসিনাকে 6 মাস এবং বুলবুলকে 2 মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিন আদালতে শোনানো হয় ওই কথোপকথন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ফরেনসিকে অডিওর সত্যতা মিলেছে। এর মাধ্যমে 227 মামলার বাদী, সাক্ষী, প্রসিকিউশন ও ট্রাইব্যুনালকে হুমকিও দেওয়া হয়েছে। তদন্ত সংস্থা আদালতকে জানায়, আওয়ামী লীগের সাইবার গ্রুপ এ টিমের মাধ্যমে অনলাইন মিটিং করা হয়। তাদের ফেসবুক গ্রুপও আছে। শেখ হাসিনার যে তর্কিত যে কনভারসেশন, সেটিকে আমরা পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে এই কনভারসেশনের যে 2জন ব্যক্তির বক্তব্য আছে, সেই কণ্ঠস্বর দুটি, একটি শেখ হাসিনার এবং একটি শাকিল আকন্দ বুলবুলের, এবং এই কনভারসেশনটি এআই জেনারেটেড নয়। যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন, তারপর থেকে এই সাজা কার্যকর হবে। পরে শেখ হাসিনার পক্ষে বক্তব্য তুলে ধরেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বলেন এমন অভিযোগ ঠিক হয়নি। আইনি মতামত তুলে ধরেন অ্যামিকাস কিউরিও। পত্রিকায় এটা একটা ইথারের মাধ্যমে এই বক্তব্যগুলো এসছে। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। এদিকে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলার পলাতক আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রের শক্ত ভিত তৈরির জন্যই বিএনপি ছাড় দিয়ে আসছে। জনগণ চাইলে এখনও ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতি বিএনপির দায়িত্বও বেশি। এ সময় যে কোনো মূল্যে দলের সুনাম ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন।
দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। বুধবার সকাল থেকেই দলে দলে যোগ দেয় ডেলিগেটরা। জাতীয় সঙ্গীত দিয়ে সম্মেলন শুরু হওয়ার পরে একে একে বক্তব্য দেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ বিভাগীয় দায়িত্ব পালন করা নেতারাও। জনগণ তার ক্ষমতা দেখাতে পারে বা ক্ষমতা ব্যবহার করে একটা রাজনৈতিক দলের মাধ্যমে। পটুয়াখালীর ব্যায়ামাগার মিলনায়তনে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় জনগণের সমর্থন পেতে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন তিনি। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। রাজনৈতিক কর্মীর মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে মানুষকে খুশি রাখা, জনগণকে খুশি রাখা, জনগণের সমর্থন আপনার পক্ষে রাখা। তারেক রহমান বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতি বিএনপির দায়িত্ব বেশি, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাড় দিয়ে আসছে, আরো ছাড় দিতে প্রস্তুত। বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে, কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে। আমরা ছাড় দিব। এবং আজকে এই কথাটি বলার মাধ্যমে যেই কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, আমরা আমাদের নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক, রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি। স্থানীয় প্রশাসনের চাহিদা বিএনপির নেতাকর্মীদের সহায়তা করার তাগিদ দিয়ে তিনি বলেন, কেউ দলের সুনাম নষ্টের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যাতে করে এলাকার মানুষের জান মালের নিরাপত্তা ঠিক থাকে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচন পদ্ধতির মৌলিক পরিবর্তন চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর গুলশানে 4টি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। আর সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে নির্বাচন চায় না বলে সাফ জানিয়ে দেয় বৈঠকে অংশ নেওয়া দলগুলো। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে বুধবার গুলশানে দলটির কার্যালয়ে 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। এ সময় সংস্কার, নির্বাচন ও জুলাই সনদ নিয়ে আলোচনার কথা জানায় অংশ নেয়া দলগুলো। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনই একমত না তারা। এই মুহূর্তে এই জিনিসটা প্র্যাকটিক্যাল না। আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন, আরপিও এবং ভোটাররা মানে এটা তো এরকম বাংলাদেশে এই সিস্টেমটা কখনো হয় নাই। এমপিরা তাদের এলাকার প্রতি কমিটমেন্ট থাকে। পিআর সিস্টেম যদি আপনি ভালোভাবে দেখেন, সেখানে এমপিদের সেরকম গুরুত্ব নাই, সেখানে মার্কার একটা ব্যাপার থাকে। জুলাই সনদ ঘোষণা হবে, তো সবার ঐক্যমতের ভিত্তিতে একটা সনদ ঘোষণা হবে। সেখানে একক কোনো ব্যক্তি কিংবা একক কোনো দল যদি বলে যে আমরা জুলাই সনদ ঘোষণা করব, এটা হবে জাতির সাথে প্রহসন। আমরা এই বিষয়টি সতর্ক থাকার অনুরোধ করেছি, যাতে করে কোনোভাবেই এই পিআর পদ্ধতি নির্বাচনে না আসে। এ ব্যাপারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তন চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে নির্বাচিত সরকারের মাধ্যমে তার পরিবর্তন করতে হবে। আমাদের 31 দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো কথা নেই। যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তন হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে, সেটা সংসদের মাধ্যমে পাশ করতে হবে। বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই সংস্কার নিয়ে যেসব ব্যাপারে একমত হয়েছে দলগুলো তা প্রকাশের কথাও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচন অনুষ্ঠানে 3 মাস মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায় বিএনপি। কোনো কারণে নির্বাচন বিলম্বিত হলে আরও 1 মাস বাড়ানো যেতে পারে বলে প্রস্তাব দিয়েছে দলটি। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না দলটি। আর জাতীয় ও স্থানীয় 2 নির্বাচনেই 4 মাস মেয়াদী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াতে ইসলামী। সাইফুল রিপনের প্রতিবেদন। ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের 2য় ধাপের 8ম বৈঠক। আলোচনার প্রথমার্ধে নির্বাচনী সীমানা নির্ধারণে নীতিগত সিদ্ধান্তে ঐকমত্যের দ্বার প্রান্তে পৌঁছানোয় আশার কথা জানান রাজনৈতিক দলের নেতারা। নির্বাচন কমিশন স্বাধীন হবে, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশেষায়িত কমিটি কাজ করবে
যাতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায় এবং দেশব্যাপী ডিলিমিটেশন নিয়ে, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কোন দলবাজি, অতীতে যে অভিজ্ঞতা, সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। নির্বাচন কমিশনকে এনসিসি, যেটা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ যে প্রতিষ্ঠান, নিয়োগ কমিটি, এর মাধ্যমে যেন নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়, এই বিষয়ে গণ অধিকার পরিষদ প্রস্তাবনা দিয়েছে। মধ্যাহ্ন বিরতিতে গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য না এলে 3/4 মতৈক্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন অথবা সরকার উদ্যোগ নেবে বলে প্রত্যাশার কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির। 5-7টা ইস্যু আছে, সেটা আরেকদিন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এগুলোতে যেন আমরা ঐকমত্যে পৌঁছতে পারি। একেবারে পৌঁছতে না পারলে যদি দেখা যায় 3/4 লোক পৌঁছছে, মোর দেন 80% একমত হয়েছে, তো সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই গভর্নমেন্ট অ্যান্ড কমিশন উইল ফিক্স আপ সাম স্ট্র্যাটেজি এটাকে কমপ্লিট করার জন্য। তবে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আমরা জুলাই সনদের পক্ষে এবং জুলাই সনদ স্বাক্ষরিত করতে হবে। দ্বিতীয়ার্ধের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ এর গঠন, মেয়াদ ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন রাজনৈতিক দলের নেতারা। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন তারা। সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার করবে, এই প্রশ্নে আমরা একমত হইনি। বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরিফুল ইসলাম আদিব। নির্বাচন কমিশনের অধীনেই একটি বিশেষায়িত কমিটি হবে, যেটি সংবিধানের 119(1) গ এর সাথে সংযুক্ত করা হবে। ডিটেলস কোন কোন প্রক্রিয়ায় যুক্ত হবে, তা আমরা ঐক্যমতের স্বার্থে সেই বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব আমাদের পরবর্তী ফোরামের মাধ্যমে। আর আরেকটি বিষয় সবাই একমত হয়েছে যে সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয় একমত হয়েছে। বৈঠকের বিষয়ভিত্তিক আলোচনার ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐক্যমত্যে আসার জন্য। 10% প্রপোজালও যদি একমত হতে বলে, তাহলে আলোচনার তো দরকার নাই। সবাই বলে দিতে পারে যে এই প্রস্তাব দিলাম, সবাই একমত হোক। আমরা জাতির জন্য যেটা কল্যাণকর এবং দেশের জন্য যেটা মঙ্গলজনক এবং যেটা বাস্তবায়ন করা যোগ্য, সেই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। অসম্পূর্ণ আলোচনা শেষ করে ঐকমত্যে পৌঁছাতে ফরেন সার্ভিস একাডেমিতে আবার বসবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া 16 জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের 21 অক্টোবর 2024 তারিখের পরিপত্রে ক শ্রেণীভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 16 জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে পালনের জন্য একে খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। মিথ্যা তথ্য প্রতিরোধ ও নৈতিক মান বজায় রেখে গণমাধ্যমকে সহায়তার জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ও প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কোর ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অফ জার্নালিস্ট সেকশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদি বেনচেলা সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এই আহ্বান জানান। মুক্ত, স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যম ইস্যুতে বাংলাদেশের অবস্থান মূল্যায়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ইউনেস্কোর কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিবেদনটি যৌথভাবে প্রস্তুত করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউএনডিপি ও ইউনেস্কো। এদেশে ভারতের দালালির দিন শেষ উল্লেখ করে সীমান্তে আরেকটি হত্যাও মেনে নেওয়া হবে না বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পথসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা না করারও আহ্বান জানান নাহিদ ইসলাম। কুড়িগ্রাম থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্থানীয়দের দুঃখ দুর্দশার খোঁজ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু এনসিপির নেতারা কুড়িগ্রাম শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন। শহরে টানা 4 কিলোমিটার পদযাত্রা শেষে ঘোষপাড়া এলাকায় পথসভা করে এনসিপি। এ সময় শহর কেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে তৃণমূলের মানুষের পাশে থেকে রাজনীতি করার প্রতিশ্রুতি দেন তারা। বলেন গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়াই এনসিপির লক্ষ্য। সংস্কারের পক্ষে থাকেন, বাংলাদেশের পক্ষে থাকেন, জনতাই বৈধতা, জনতাই ক্ষমতা। আমরা চাই আপনারা আপনাদের যে অধিকার আছে, স্বাস্থ্যের অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, সুশিক্ষা পাওয়ার অধিকার, সেগুলো আপনারা পাবেন। পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন সীমান্তে ভারতীয় আধিপত্যের আর কোনো সুযোগ নেই। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানা নিয়ে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। কুড়িগ্রাম মানেই তিস্তার পানি চুক্তির জন্য আমাদের যে লড়াই, পানির ন্যায্য হিস্যার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের প্রতিচ্ছবি হচ্ছে কুড়িগ্রাম। তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। পদযাত্রা থেকে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে উত্তরের বাসিন্দাদের আহ্বান জানান এনসিপির নেতারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, কুড়িগ্রাম। আগামীর বাংলাদেশে বিচার, সংস্কার ও নতুন সংবিধান ছাড়া একতরফা নির্বাচনে এনসিপি যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় লালমনিরহাটে পথসভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। কিছু রাজনৈতিক দলের নেতা নির্বাচনের সময় নিয়ে কথা বললেও বিচারের কথা বলছেন না বলে অভিযোগ করেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। লালমনিরহাট থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। জুলাই পথযাত্রার দ্বিতীয় দিনে উত্তরবঙ্গের 2 জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে দিনব্যাপী পথসভায় অংশ নেয় এনসিপির শীর্ষ নেতারা। কুড়িগ্রামের পথসভা শেষে লালমনিরহাট জেলা শহরের এমটি ইনস্টিটিউট মাঠে প্রথমে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। পরে জেলা শহরের প্রধান সড়ক ও এর আশপাশের মানুষজনের সাথে মতবিনিময় করে এনসিপি। প্রায় 3 কিলোমিটার হেঁটে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে পথসভায় যোগ দেয় নেতারা। পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, আওয়ামী প্রশাসন ও পুলিশ বাহিনীর বদলি ব্যতীত কোনো বিচার হয়নি। কিছু রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের কথা বললেও বিচারের কথা বলছে না। যারা গুম করেছে তাদের বিচার হয় নাই, যারা হত্যা করেছে তাদের বিচার হয় নাই। দুঃখজনক বিষয়, অনেক রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন বলছে, কিন্তু বিচার এবং সংস্কারে তাদের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের সংবিধান, যে সংবিধান হচ্ছে মূলত আওয়ামী বিধান। পথসভায় নাহিদ ইসলাম বলেন, আগামীর বাংলাদেশে বিচার সংস্কার ও নতুন সংবিধান ছাড়া একতরফা নির্বাচনে অংশ নেবে না এনসিপি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্যে দিয়ে যেতে হবে। কেবল একতরফা নির্বাচন করা হলে, কোনো ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না এবং সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না। লালমনিরহাটের পথসভা শেষে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, লালমনিরহাট। দেখছেন সংবাদ রাত। বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকা বেশি নষ্ট করেছে, এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এদিকে ঋণের নামে প্রায় 270 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্য রিপোর্ট। সাবেক প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদার দায়িত্বকালে ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে বাংলাদেশ নির্বাচন কমিশন। মেশিনগুলোর স্থায়িত্ব কমপক্ষে 10 বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ যন্ত্র। পট পরিবর্তনের পর ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে গেল জানুয়ারিতে নির্বাচন কমিশনে অভিযান চালায় দুদক। অভিযানে মেলে অধিকাংশ মেশিন নিম্নমান ও অকার্যকর। এছাড়া হদিস মেলেনি অন্তত ১৬০০ মেশিনের, যার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিশিয়ান শাখার কর্মরত 3 কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দাবি, ইভিএম ক্রয় করে যে অর্থ খরচ হয়েছে সেই অর্থে আরো ভালো মানের মেশিন কেনা সম্ভব ছিল। উপযোগী এটি আসলে একটি বড় মেশিন, এটি ঠিক আছে, টেকনোলজি ভেরিফাই করতে পারতো, ইট ইজ এ গুড একটা সাইট ছিল, বাট আরো স্মার্ট করা যেত।
এদিকে ঋণের নামে প্রায় 270 কোটি টাকার বেশি আত্মসাৎ এবং 90 কোটি টাকা পাচারের অভিযোগে অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে সংস্থাটি। পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসৎ আচরণ এবং বিশ্বাস ভঙ্গ করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং ঋণের নামে গৃহীত স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন দুদকের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর ভাই শফিক সিদ্দিকীর গাজীপুরে 15 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে নির্বাচনের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপিকে $4.8 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এদিকে জাতীয় পরিচয়পত্র সংশোধন ক্রাশ প্রোগ্রামে এখন পর্যন্ত আবেদন পড়েছে 9,84,356টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে 9,07,662টি। শিউলি রায়ের রিপোর্ট। বুধবার রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে ব্যালট প্রকল্প বিষয়ে সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হয় ইসি, জাপান ও ইউএনডিপির মধ্যে। বাংলাদেশ নির্বাচন কমিশনে ব্যালট প্রকল্পে ইউএনডিপির সহায়তায় $4.8 মিলিয়ন আর্থিক সহায়তা দেবে জাপান। পরে জাপানের রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রের সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে জাপান। আর ইউএনডিপির পক্ষ থেকে জানানো হয়, দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনে সহায়তা দেবে ইউএনডিপি। Bangladesh is at a critical juncture in its democratic journey, and we believe that free, fair, and inclusive elections are essential to building a more peaceful and resilient society. Through this assistance, Japan reaffirms its commitment to supporting the people of Bangladesh in realizing their democratic aspirations. January this year to together with the authorities look at what kind of support the United Nations could provide for the upcoming Bangladeshi elections. নির্বাচনের জন্য বাংলাদেশের ইউএনডিপি সহায়তায় জাপান $4.8 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। $4.8 মিলিয়ন কমিট করেছেন। আই রিপিট, 4.8 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি কমিট করেছেন যে ওনারা আমাদেরকে এই প্রসেসে দিবেন। মাঠ পর্যায়ে ভোগান্তি কমাতে অভিযোগ আমলে নিয়ে কাজ করছে ইসি বলে জানিয়েছেন আখতার আহমেদ। বিভিন্ন জায়গা থেকে আমাকে তথ্য পাঠাচ্ছেন এবং তথ্য পাঠানোর সাথে সাথে এই হয়রানির তথ্য যেটা পাঠাচ্ছেন, আমরা তাৎক্ষণিকভাবে এই জিনিসটাগুলো নিচ্ছি। আমরা কমিটি করে দিচ্ছি, পর্যালোচনা করছি, আমাদের এখানে ডেটাবেজে সেটা সত্যতা নিরূপণের চেষ্টা করতেছে এবং যেটা সত্যতা সাপেক্ষে সত্য যদি হয় ঘটনা, নিশ্চয়ই তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এনআইডি তথ্য ফাঁস হওয়া ঠেকাতে সিস্টেমের পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি। বলেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সিলেটে আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা 26 কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেও ফের দখলের চেষ্টা। নিজেদের সম্পত্তি রক্ষা করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন সিলেট মহানগর যুব দলের সহ সভাপতি বেলাল আহমদ। বুধবার সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বেলালের মামা আব্দুল মনির। লিখিত অভিযোগে মনির জানান, কদমতলী এলাকার ওই সম্পত্তি দীর্ঘদিন ধরে হেলাল বক্ত ও টিপু বক্ত নামে স্থানীয় 2 আওয়ামী লীগ নেতার দখলে রেখেছিলেন। সরকার পতনের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে 28 মার্চ সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয় মালিক মনির গংদের। কিন্তু 24 জুন টিপু বক্তের নেতৃত্বে হামলা চালিয়ে বেলালকে মসজিদের ভেতর ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।